আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আহমেদ রমিজ আপনাদের সাথে আছি ALJ টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস 5। সো 4-এ আমরা কমপ্লিট করেছিলাম ক্লিপবোর্ড এবং কি প্যারাগ্রাফের এতটুকু অংশ, রাইট? সো আজকে আমরা কমপ্লিট করব প্যারাগ্রাফ থেকে এ পর্যন্ত এবং কি স্টাইলস এই গ্রুপটা এবং কি এডিটিংয়ের এই বিষয়টা আজকে আমরা কমপ্লিট করব। তাহলে চলুন শুরু করা যাক মূল ক্লাস। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা ঠিক এখান থেকে শুরু করছি, রাইট? সো এখান থেকে দেখেন এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে মিডল এবং কি এটা রাইট এবং কি এটা জাস্টিফাই অ্যালাইন। সো এগুলোর কাজটা কি চলেন আমরা এখন ব্যবহার করে দেখে নিই। এটা হচ্ছে অ্যালাইনের জন্য। কোন প্যারাগ্রাফকে আপনি যদি অ্যালাইন করতে চান, এরকম সাপোজ যদি আমি মনে করেন সিলেক্ট করে দিলাম এই প্যারাগ্রাফটা, রাইট? সিলেক্ট করার পরে আমি যদি লেফট অ্যালাইন করতে পারি তাহলে এটা করতে পারি, এটাকে লেফট অ্যালাইন, ঠিক আছে। এবং কি যদি আমি যদি এখন এটাকে করে দিই, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, মানে আপনি যদি সেন্টারে নিয়ে আসতে চান, দেখেন ক্লিক করার পরে কি হয়, মানে আপনার যে লাইনগুলো আছে প্রতিটা লাইন একদম সেন্টার থেকে অ্যালাইন হবে। আর এটা হচ্ছে রাইট অ্যালাইন, যখন রাইট করে দেবেন দেখেন রাইট থেকে শুরু হচ্ছে। আর এটার ব্যবহারটা হচ্ছে ঠিক এরকম জাস্টিফাই অ্যালাইন, যখন জাস্টিফাই করে দেবেন দেখেন কি হয়, মানে আপনার এখান থেকে লেফট সাইড থেকে আপনার সারিবদ্ধটা শুরু হবে, কিন্তু একদম এই যে রাইট সাইডে যেটা আছে ওইটাও আপনি একটু ওয়ার্ডের ইচ্ছা মতো করে ওইটার মানে এখানে সারিবদ্ধ করে দেবে, একটু স্পেসটা একটু বেশি বেশি করে দিয়ে, যেখানে একটু মনে হচ্ছে শর্ট, যেরকম এরকম এখানে দেখেন এটা একটু শর্ট, এটা একটু লম্বা, বাট এটা কিন্তু একটু ভিতরে, যার কারণে এটা একটু বাইরে। কিন্তু এটা কিন্তু এরকম এটা শর্ট ছিল, কিন্তু এটা টাইপ টেনে একটু লম্বা করে দিচ্ছি, এটা সমান করার জন্য, দেখার সৌন্দর্যের জন্য এরকম করতে পারেন। তো এটাও যদি এরকম করে দেখেন তাহলে কি হয়, যখন এখানে ক্লিক করে দেবো দেখবেন এখানে কিন্তু যেটা আছে 4 লাইন আছে, 4 লাইনই থাকবে, বাট এখানটায় রাইট সাইডটা অ্যালাইন হয়ে যাবে। সাপোজ যদি আমরা এখানে ক্লিক করে দেখেন কি হয়, দেখছেন এই যে রাইট সাইডটা কিন্তু অ্যালাইন হয়ে গেছে, অথচ 4 লাইনে আছে। সো এটা হচ্ছে এরকমভাবে আপনি জাস্টিফাই অ্যালাইনের জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। সো এখন যদি আমরা একটু এখানে দেখি, এখানে কি যদি একটু এখানে ক্লিক করে দিই আমরা, দেখেন এটা কি, এটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেস। সো লাইন অ্যান্ড প্যারাগ্রাফের স্পেসটা কি, যে আমরা এখানে এই অ্যারোর মধ্যে ক্লিক করে দিই, অ্যারোর মধ্যে ক্লিক করার পরে কিন্তু দেখেন এখানে লাইন এবং কি প্যারাগ্রাফের স্পেস, এইভাবে আমরা মানে আমাদের একটা লাইনের উপর আরেকটা লাইন কতটুকু স্পেস দিতে চাচ্ছি এইভাবে কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। পাশাপাশি যদি আমরা এখানে আসি লাইন স্পেস অপশন, তখন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকেও কিন্তু আমরা লেফট রাইট তারপরে এরকমভাবে আমরা লাইনের স্পেসটাকে কম বেশি এরকমভাবে করতে পারি, এরকমভাবে করতে পারি। আপনি লেফটে নিতে চাচ্ছেন, রাইটে নিতে চাচ্ছেন, মানে লাইনটাকে এইভাবে আপনি ইনক্রিজ ডিক্রিজের মতো, মানে এটা হচ্ছে ইন্ডিয়েন্টের মতো, এটা এখান থেকে আপনি ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন ইন্ডিয়েন্টস যেটা। পাশাপাশি এখান থেকে আপনি জাস্টিফাই করতে পারেন কতটুকু করতে পারছেন, কিভাবে করতে চাচ্ছেন, রাইটে না কারেন্ট না সেন্টারে, এগুলো করে নিতে পারেন। এবং কি পাশাপাশি এখান থেকে আপনি স্পেস ফার্স্ট লাইন হ্যান্ডিং এগুলো আপনি যদি করে দেন তাহলে কিন্তু এখান থেকে মানে আপনি শুধু ফার্স্ট লাইনটা যদি আপনি ইন্ডেন্ট করতে চাচ্ছেন তাহলে এখান থেকে করতে পারেন। তো এগুলো একটু ক্লিক করে দেখলে আমরা বুঝতে পারবো এখানে তেমন কিছু না, ক্লিক করলে এখানে কিছু হয় না। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে স্পেসগুলো দিতে পারেন। সো এই স্পেসগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে লাইনের স্পেস, যখন আপনি লাইনের স্পেস করবেন তখন কিন্তু এরকম মানে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্বটা বেড়ে যায়। সো এরকমভাবে লাইনের স্পেস এবং প্যারাগ্রাফের স্পেস আমরা চাইলে এখান থেকে এরকমভাবে দিয়ে নিতে পারি। সো এটা হচ্ছে স্পেসের জন্য, এটা কি স্পেসের জন্য। সো এখন দেখবো আমরা এটার কি কাজ, এটার কাজটা হচ্ছে ঠিক এরকম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডকে একটা কালার দেওয়ার জন্য। আপনি যেটুকু আপনি যা কিছু লিখছেন এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চান তাহলে এই ক্ষেত্রে যদি আপনি এখানে ক্লিক করে দেন দেখেন একটা কালার চলে আসবে। সো আপনি যখন এখানে ক্লিক করে যে কোনো একটা কালার যদি এরকম দিতে চান দেখেন কি হচ্ছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালারটা চলে আসছে। তবে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা কিন্তু শুধু সফট কপি পর্যন্তই থাকবে, যখন আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে কিন্তু এই কালারটা থাকে না, কালারটা ডিসকালার হয়ে যায়, মানে ব্ল্যাঙ্ক যেটা ছিল এরকমভাবে হয়ে যায়। শুধু ওয়ার্ড ফাইলের এডিটিংয়ের জন্য আর কি, এর বাইরে আপনি এই কালারটা রাখতে পারবেন না, এটা থাকে না, প্রিন্ট করার পরে এটা ডিসকালার হয়ে যায়। সো পাশাপাশি এখান থেকে আরও দেখেন মোর কালার আছে। সো আপনি চাইলে এরকমভাবে মোর কালার করতে পারেন, বা আপনি যদি চান কোনো একটা স্পেসিফিক কোনো একটা প্যারাগ্রাফকে আপনি সিলেক্ট করে যখন আপনি কালারটা অ্যাপ্লাই করেন দেখেন কি হয়, রাইট? সো এভাবে কিন্তু আপনি কালার দিতে পারেন, রাইট? ওকে, তারপর যদি আমরা এখানে চলে আসি, এটা হচ্ছে বর্ডার দেওয়ার জন্য, কোনো বর্ডার দেওয়ার জন্য এরকম যদি আমরা সাপোজ এখানে যদি একটু ক্লিক করে সিলেক্ট করে দিলাম প্যারাগ্রাফটা, সিলেক্ট করার পর যখন আমরা এখানে ক্লিক করব এখানে দেখেন বটম বর্ডার হচ্ছে নিচে যদি আপনি বর্ডার দিতে চান দেখেন অলরেডি কিন্তু আমার বর্ডারটা নিচে নিয়ে নিয়েছি। এবং যদি টপে দিতে চান তাহলে টপে লেফটে রাইট এরকমভাবে, বা নো বর্ডার আপনি যদি বর্ডার দেওয়া থাকে নো বর্ডার করতে চান তাহলে এখানে করতে পারেন। পাশাপাশি যদি প্রতিটা প্যারাগ্রাফের আউটলাইন মানে একদম পুরাটা যদি দিতে চান তাহলে এরকমভাবে দিতে পারেন। এবং আউটলাইন এখানে মানে এটা হচ্ছে যে আউটলাইনের কাজটা হচ্ছে ঠিক এরকম, আপনি যদি বেশ কয়েকটা প্যারাগ্রাফ দেন একদম টোটালটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখান থেকে এরকমভাবে যদি এরকমভাবে অল বর্ডার দেন তাহলে প্রতিটা প্যারাগ্রাফের মাঝখানে বর্ডার পাবেন। আর যদি আউটলাইন দেন শুধু বাহিরের লাইনগুলো একদম পুরাটা প্যারাগ্রাফের যতগুলো প্যারাগ্রাফ আছে সব কটার বাহিরের লাইনগুলো পাবেন। আর যদি এখানে দেন তাহলে ইনসাইড বর্ডার মানে একদম ইনসাইড এগুলো
প্রতিটা প্যারাগ্রাফের পরে পরে এখানে আপনি বর্ডারটা পাবেন এবং কি বাইরে থাকবে না। সো এগুলো আমরা একটু অ্যাপ্লাই করে করে এখান থেকে দেখবো। পাশাপাশি যদি আমরা এখানে আসি বর্ডার অ্যান্ড স্যান্ডিং, এখানে আসলে কি হয় দেখেন, এখান থেকে কিন্তু আরো বেশ কিছু বর্ডার আমরা দিতে পারি। এখান থেকে বর্ডারের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। পাশাপাশি এখান থেকে বেশ কিছু বর্ডার আছে, এই বর্ডারগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। সো এই বর্ডারটা হচ্ছে ঠিক এরকম আন্ডারলাইনের মতো যেরকম আমরা নিচে দিতে পারতাম। তো এটা হচ্ছে আমরা চারো পাশে বা যেমন একটা প্যারাগ্রাফের মাঝখান দিয়ে আমরা দিতে পারি। পাশাপাশি এখানে যখন আমরা ক্লিক করবো আরো বেশ কিছু বর্ডার কিন্তু আমরা এখান থেকে পাই, আরো বেশ কিছু বর্ডার আমরা এখান থেকে পাই। সাপোজ দেখেন এখানে যদি আমরা এরকম আসি, এখানে কিন্তু আর বেশ কিছু স্টাইলিশ বর্ডার আছে। সো চাইলে শুধু এরকম ক্লিক করে দেন, বাস বর্ডার চলে আসলো, পেজের বর্ডার, রাইট, পেজের বর্ডারটা চলে আসলো এরকম ভাবে। সো এখান থেকে আমরা এরকম ভাবে বর্ডার দিতে পারি। সো তাহলে আমাদের প্যারাগ্রাফের কাজটা কিন্তু শেষ। বলেছিলাম তো যে হোম থেকে যে কাজটাগুলো হয় শুধু ফ্রন্ট এবং কি ফ্রন্টের মধ্যে বেশি কাজ থাকে আর কি। সো পাশাপাশি ইনসাইডের মধ্যে কিছু কাজ আসবে, কিন্তু এখান থেকে আমাদের কিন্তু খুব শর্টকাটে আমরা শেষ করতে পারছি। এগুলো কিন্তু খুব সময় লাগে না। এখন দেখেন এখানে পর যদি আমরা স্টাইলে চলে আসি, ফ্রন্ট স্টাইল, এই ফ্রন্ট স্টাইলে যদি আমরা আসি তাহলে কিন্তু এটা কি হয় দেখেন, যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যে কোনো একটা ফ্রন্ট, দেখেন যে কোনো একটা ফ্রন্ট আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারছি। মানে হচ্ছে এতক্ষণ আমরা এখানে যেগুলো আমাদের মতো করে আমরা মডিফাই করে আমরা যে স্টাইলগুলো করেছিলাম এখান থেকে ফ্রন্টের, সো এর মধ্যে কিছু কিছু ফ্রন্ট আপনাকে এখানে দিচ্ছে ডিফল্ট ভাবে, যে আপনি চাইলে এগুলো ইউজ করে নিতে পারেন। এগুলো হচ্ছে ডিফল্ট একটা, মানে আপনার রিকমেন্ড করছে যে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, নো প্রবলেম। এগুলো হচ্ছে একটা ফ্রন্টের সিস্টেম, এই সিস্টেম থেকেও আপনি এখান থেকে ফ্রন্ট নিতে পারেন। এখানে আর বেশ কিছু ফ্রন্ট আছে। সো এরকম ভাবে চাইলে আমরা এখান থেকে ফ্রন্ট নিতে পারি এবং কি ক্রিয়েটের সিস্টেম এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি এবং কি পাশাপাশি ক্লিয়ার ফরম্যাট করে দিলাম, মানে ক্লিয়ার ফরম্যাট যেটা আমরা এখান থেকে নর্মাল থেকে যেটা করতে পারছিলাম সেটা। সো এখানের কাজটা তাহলে আমাদের এখন ফ্রন্টের কাজটা শেষ। এখন আমরা চলে আসবো হচ্ছে এডিটিংয়ে। এডিটিংয়ে কি আছে দেখেন, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। সো এগুলোর কাজটা কি এখন আমরা দেখবো এগুলো। তো এডিটিংয়ে দেখেন আমরা প্রথমে আসবো এখানে ফাইন্ডটা কি, ফাইন্ডটা যখন আমরা ক্লিক করে দেবো দেখেন ফাইন্ডে যখন ক্লিক করে দেবো, এখানে মানে হচ্ছে সাপোজ এখানে আমাদের এখানে দেখবেন কতবার ভিডিও লেখা আছে, ঠিক আছে। ভিডিওগুলো যদি আমরা ফাইন্ড করতে চাই তাহলে এটা ভিডিও কোথায় আছে লেখা এটা বাইর করতে পারে। সাপোজ ভিডিও যদি আমরা লিখে দিই, তো ফাইন, যখন এই ভিডিও লিখলাম দেখেন ভিডিও যেখানে যেখানে আছে সব কটা কিন্তু ভিডিও এখানে যেখানে যেখানে ভিডিও আছে হাইলাইট হয়ে গেছে। সো আমরা যদি চাই এটাকে এরকমভাবে ফাইন্ড করার জন্য এই ক্ষেত্রে ফাইন্ড থেকে এসে যে কোনো বিষয়, কোনো একটা বিষয় যদি আমরা লিখতে চাই তো এটা লিখতে পারি। তো এইভাবে আমরা এটাকে ফাইন্ড করতে পারি। ফাইন, তো এখন আমরা দেখবো হচ্ছে এখানে যেটা আছে ফাইন্ডের পরে কি আছে দেখেন, ফাইন্ডের পরে হচ্ছে রিপ্লেস। তো রিপ্লেস যখন আমরা ক্লিক করে দেবো এখানে দেখেন রিপ্লেস ভিডিও, এই যে একটু আগে ভিডিও টাইপ করেছিলাম যার কারণে এখানে ভিডিও। তো সাপোজ ভিডিও, ঠিক আছে, রিপ্লেসের ব্যাপারটা আমরা ভিডিও থেকে দেখবো। তো ভিডিও হচ্ছে বিষয়টা এরকম যে যেখানে যেখানে ভিডিও লেখা আছে ওই জিনিসটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি। ভিডিওর জায়গায় যদি আমি ফটো লিখতে চাই তাহলে কি হয় দেখেন, লিখলাম ফটো, ঠিক আছে। অ্যান্ড ফটো লিখে যদি আমি রিপ্লেস অল করে দিই বা রিপ্লেস করলে তাহলে উপর থেকে যে কোনো একটা ভিডিও রিপ্লেসে ভিডিওর জায়গা ফটো হয়ে যাবে। দেখেন এখন যেখানে যেখানে ভিডিও আছে একটু খেয়াল দিবেন, ওই জায়গাগুলো হবে কি ফটো হয়ে যাবে। আমি রিপ্লেস অল করে দিলাম, রিপ্লেস অল। তো কি হলো দেখেন, অল ডান, উই মেড 5 রিপ্লেসমেন্ট, মানে এখানে 5 জায়গায় ভিডিও ছিল এগুলাকে ফটো করা হয়েছে। দেখেন এখন যদি আসেন এখানে দেখেন ভিডিও আর কোথাও আপনি লেখাই দেখবেন না, দেখেন ফটো হয়ে গেছে। তো যেখানে যেখানে ভিডিও ছিল, যেমন এখানে ভিডিও ছিল ফটো হয়ে গেছে। সো এরকম ভাবে মানে রিপ্লেস থেকে এসে রিপ্লেসটা এইভাবে করতে পারেন। পাশাপাশি এখানে দেখেন রিপ্লেসে যখন ক্লিক করি তখন কিন্তু ফাইনটাও চলে আসে, এই ফাইনটা এখানে রিপ্লেসও পাওয়া যায়। তারপর যদি ঠিক আছে পাশাপাশি আরেকটা আছে দেখেন গোটু। তো গোটুর কাজটা হচ্ছে এরকম, এখানে পেজ আছে, ঠিক আছে। তো পেজ থেকে গোটু আমার এখানে যদি 150 200 যতগুলো পেজ থাকে আমি কত নাম্বার পেজে যাইতে চাই ওইটার ক্ষেত্রে আমি যদি এখানে শুধু পেজ নাম্বারটা টাইপ করে দিই তাহলে কিন্তু ওই পেজে একবারে আমি জাম্প করে যেতে পারি যদি আমি খুঁজে না যেতে চাই। সাপোজ এই যে দেখেন আমার এখানে 1 of 3 মানে 3টা পেজ আছে, আর আমি যদি ডাইরেক্ট 3 নাম্বার পেজে যাইতে চাই তাহলে 3, এই যে 3 টাইপ করে যদি আমি গো টু করে দিই তাহলে দেখেন কি হয়, এখন কিন্তু আমরা 3 নাম্বার পেজে আসছে। এখানে দেখেন পেজ 3 of 3। এরকমভাবে পেজ থেকে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য রিপ্লেসমেন্ট থেকে আমরা গো টু পাচ্ছি এবং রিপ্লেসমেন্ট এবং ফাইন্ড, যে ফাইন্ডটা আমরা এখান থেকে পেয়েছিলাম এখানে ডাইরেক্ট ফাইন্ড পেয়েছিলাম, রাইট। তো এই ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। ঠিক এরই নিচে দেখেন আরেকটা আছে সিলেক্ট। সো সিলেক্ট কি, ওয়াল সিলেক্ট অল, মানে হচ্ছে যখন সিলেক্ট অল করে দেন তাহলে সম্পূর্ণ সিলেক্ট করতে পারছেন এক ক্লিকে, যেটা আমরা কন্ট্রোল এ দিয়েও করতে পারতাম, রাইট। তো এখন দেখছি আমরা সিলেক্ট অবজেক্টের অ্যাকচুয়ালি তেমন কোনো কাজ না। সিলেক্ট অবজেক্টের কাজ হচ্ছে ঠিক এরকম, আপনি যদি কোনো একটা অবজেক্ট এরকমভাবে এখানে আঁকেন, এরকম কোনো একটা অবজেক্ট দিলেন, সো সিঙ্গেল অবজেক্টকে সিলেক্ট করার জন্য এরকমভাবে সিলেক্ট অবজেক্টটা করা হয় আর কি। সিলেক্ট অবজেক্ট সিঙ্গেল কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার জন্য। সো এটা তেমন কোনো কাজ নাই, এটার কাজটা হচ্ছে এরকম। ওকে ফাইন। সো এখন আমরা দেখবো সিলেক্ট অল ট্যাক্স উইথ সিমিলার ফরম্যাটিং। সো এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে ঠিক এরকম, আপনি যদি কোথাও কোনো প্রকার ফরম্যাটিং করেন, যদি এখানে একটু ফরম্যাটিং করলেন, সাপোজ সামান্য একটু ফরম্যাটিং এখানে করে দিলাম, ঠিক আছে। করার পরে এই ফরম্যাটিংটা আমি আরও কয়েক জায়গায় নিয়ে নিতে চাই, সাপোজ এই ফরম্যাটিংটা এখানে একটু নিলাম, ঠিক আছে। তারপরে পাশাপাশি আরও কয়েক জায়গায় নিতে চাই, এখানে নিতে চাই,
এইখানে নিতে চাই। তো এখন কাজটা হচ্ছে যে সাপোজ যদি আপনি এইখানে আপনার মাউজের কার্সারটা রাখার পরে যখন আপনি এরকম সিলেক্ট অল উইথ সিমিলার ফরম্যাটিং করে দিবেন, তখন দেখেন তখন কিন্তু মানে আমি যে ফরম্যাটিংটা করছি এই ফরম্যাটিংটা কোথায় কোথায় কোন কোন শব্দে করা আছে কমপ্লিট সিমিলার যে ফরম্যাটিংগুলো ওইগুলোকে সিলেক্ট করা যায় এক ক্লিকে। সো করার পরে এখান থেকে যদি আমি এগুলো নর্মাল এখন করতে চাই তাহলে করতে পারবো, পাশাপাশি যদি আরও কিছু ফরম্যাটিং করতে চাই তাহলে কিন্তু দেখেন এখান থেকে করতে পারতেছি। এখান থেকে যখন আমি সাইজটাও বড় করে দেবো দেখেন সব কটা কিন্তু একসাথে হয়ে গেছে, রাইট। এখন যদি পাশাপাশি আমি যদি চাই পুরাটা এই ফরম্যাটিং যেগুলো আছে সব সম্পূর্ণ ফরম্যাটিংকে নর্মাল করতে বা সেখানে ক্লিক করে দিলে সবগুলো কিন্তু একসাথে নর্মাল হয়ে গেল। সো সিলেক্ট অল সিমিলার ফরম্যাটিংয়ের কাজটা হচ্ছে এরকম। সো তারপর যদি আসি আমরা এখানে সিলেক্ট পেনের কাজটা কি? সিলেক্ট পেনের কাজটা ঠিক এরকম কোনো একটা অবজেক্ট এখানে আমরা আঁকলাম, কোনো একটা শেপ এখানে আঁকলাম, এরকমভাবে আঁকলাম। সো আঁকার পরে হচ্ছে কি যে এটাকে যদি আমি হাইড করতে চাই, এটাকে যদি কোনো প্রকার হাইড করতে চাই তাহলে কোনটাকে আমি হাইড করতে চাচ্ছি এরকমভাবে চাইলে দিলে কিন্তু এরকমভাবে হাইড করে দিতে পারি। মানে কোনো শেপ যদি আঁকার পরে এটা হাইড করার জন্য এখান থেকে আমরা এটা হাইড করতে পারি। তাহলে এটার কাজটা কি এখান থেকে সিলেকশন প্যান থেকে আমরা হাইড করার ক্ষেত্রে এই ব্যবহারগুলো করতে পারি। ওকে ফাইন। তাহলে এখন আমাদের এডিটিং গ্রুপেরও কাজ শেষ। দ্যাট মিনস আমাদের এই হোম থেকে যতগুলো ছিল, হোমের আন্ডার যতগুলো রিবনের গ্রুপ ছিল সব কটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। সো ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা লম্বা করব না, আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তাহলে আজকে আমরা এই ক্লাসে দেখেছি প্যারাগ্রাফের এখান থেকে এখানে এবং কি স্টাইলের এই গ্রুপটা কমপ্লিট করেছি, পাশাপাশি আমরা এডিটিং এর গ্রুপটা কমপ্লিট করে ফেলেছি। সো আমরা ক্লাস 6 থেকে শুরু করব, ইনসাইডের যে গ্রুপটা আছে এই ইনসার্ট থেকে আমরা শুরু করব ক্লাস 6-এ। সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে ক্লাস 6-এ। আল্লাহ হাফেজ।